আসসালামু আলাইকুম। পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করব। শুরুতে বলে নিই অর্থায়ন কি। অর্থায়ন হলো তহবিল সংগ্রহের প্রক্রিয়া, ব্যবস্থাপনা ও বন্টন প্রক্রিয়া। এখন দেখো, ব্যবসায়ের প্রতিটা স্টেপে অর্থায়নের প্রয়োজন হয় এবং সেটা বিভিন্ন উৎস থেকে নেওয়া সম্ভব হয়, কিন্তু সেক্ষেত্রে আমাকে অবশ্যই উপযুক্ত উৎসটা নির্বাচন করতে হবে। এই জন্য অর্থায়নের উৎস সম্পর্কে জানা এবং অর্থায়নের বিভিন্ন উৎস সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থায়নের উৎস নির্বাচনের একটি মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন। আর এই মুনাফা অর্জন তখনই সম্ভব হয় যখন মোট আয় তার মোট ব্যয় থেকে বেশি হয়ে থাকে। তাহলে মোট আয় কখন বেশি হবে সেটা আমি তখনই বুঝতে পারবো যদি অর্থায়নের বিভিন্ন উৎস সম্পর্কে আমার সঠিক জ্ঞান এবং ধারণা থাকে। দেখো, আমি এখানে অর্থায়নের উৎসের একটা চার্ট এঁকেছি। সেই চার্টে দেখা যাচ্ছে অর্থায়নের উৎসের দুটো উৎস আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল আর একটা হচ্ছে বহিঃস্থ তহবিল। অভ্যন্তরীণ তহবিলকে মূলত মালিক পক্ষ বলা হয়ে থাকে, কেননা এটা মালিকের মূলধন বা শেয়ার থেকে এসে থাকে। আর বহিঃস্থ তহবিল এটা মূলত ঋণের সাথে রিলেটেড বলে এটাকে ঋণদাতা পক্ষ বলা হয়ে থাকে। তাহলে অভ্যন্তরীণ তহবিল হলো মালিক বা একজন ব্যবসায়ী তার সঞ্চিত অর্থ বা সঞ্চিত তার অব্যবহৃত অর্থ যখন ব্যবসায় বিনিয়োগের প্রয়োজনে ব্যবহার করে তখন সেটাকে বলা হবে অভ্যন্তরীণ তহবিল। এটা অভ্যন্তরীণ বলার কারণ হচ্ছে এই অর্থটা ব্যবসায়ী বা মালিকের নিজের কাছ থেকে আসে বলে। তাহলে অভ্যন্তরীণ তহবিলের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিকে আছে মূলধন, মালিকের মূলধন এবং শেয়ার। মালিকের মূলধন এক্ষেত্রে একটু তার আগে বলতে হয়, আমরা জানি যে কারবারকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধন। এখন এই তিনটা সংগঠনের ক্ষেত্রে মূলধন সংগ্রহের প্রক্রিয়া কিন্তু একই নয়, ভিন্ন রকম। এক মালিকানার ক্ষেত্রে ব্যবসায়ী নিজেই তার সঞ্চিত অর্থ নিয়ে ব্যবসা শুরু করেন, অর্থাৎ তার মূলধন তখন তার সঞ্চিত অর্থ, তার নিজের যে বিনিয়োগকৃত অর্থ হয়ে থাকে। আর অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মূলধনটা অংশীদারদের কাছ থেকে এসে থাকে। এই হলো এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মূলধন বিনিয়োগের পদ্ধতি। আর শেয়ারের বিষয়টা আসে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। তার আগে বলে নিই শেয়ারটা কি। শেয়ার হচ্ছে মোট মূলধনকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এই প্রতিটা অংশকে বলা হয় শেয়ার। কোম্পানি তার ব্যবসায়ী সুবিধার্থে কি করে থাকে, ব্যবসা শুরুর আগে এই শেয়ারগুলো বিক্রি করে থাকে। শেয়ারের বিকৃত অর্থ দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে বা ব্যবসায় মূলধন হিসেবে লাগাতে পারে। এই হলো মালিকানা ভিত্তিক। মালিকানা ভিত্তিকে আমরা তাহলে দুটো পড়লাম, মূলধন এবং শেয়ার। মুনাফা ভিত্তিকে দেখো আছে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। দেখো, অবন্টিত মুনাফা এই শব্দটাই আমাকে বলে দিচ্ছে আসলে সে নিজে কেমন। অবন্টিত মুনাফা হচ্ছে মুনাফার যে অংশটা বন্টন করা হয় না, অর্থাৎ ব্যবসায়ের নিট মুনাফার যে অংশ বন্টন না করে তহবিলে রাখা হয় তখন সেটাকে বলা হয় অবন্টিত মুনাফা। এখন প্রশ্ন হতেই পারে যে কেন মুনাফার একটা অংশ বন্টন না করে রেখে দেওয়া হয়। কেননা সেই রেখে দেওয়া অর্থ ব্যবসার সম্প্রসারণের জন্য, পরবর্তীতে ব্যবসায় বিনিয়োগের জন্য ব্যবহার করা যায়। এটাই হলো অবন্টিত মুনাফা। অর্থাৎ সহজ ভাষায় নিট মুনাফার যে অংশ বন্টন করা হয় না সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। আর এই মুনাফা যখন তহবিলে রাখা হয় তখন তার নাম হয়ে যায় সঞ্চিতি তহবিল। অর্থাৎ যে তহবিলে একটা নির্দিষ্ট নিট মুনাফার একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় করে রাখা হয় তাকে বলা হয় সঞ্চিতি তহবিল। তাহলে এই অবন্টিত মুনাফা এবং সঞ্চিতি তহবিল ব্যবসায়ের সম্প্রসারণের জন্য বা ব্যবসায়ের প্রসারণের জন্য খুব বেশি কাজে দেয়। এরপরে আসো লভ্যাংশ সমতাকরণ তহবিল। আচ্ছা, লভ্যাংশ শব্দটা বলি। লভ্যাংশ হচ্ছে শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের প্রদান করা হয়, আর এই লভ্যাংশটা শুধু শেয়ার হোল্ডাররাই পেয়ে থাকে। এখন দেখো, যেহেতু শেয়ার হোল্ডারদের কাছ থেকে অর্থ নিয়ে কোম্পানি ব্যবসা শুরু করে থাকে, তাই শেয়ার হোল্ডারদের খুশি রাখাটা কোম্পানির জন্য জরুরি বিষয়। আর এই প্রতি বছর যদি কোম্পানি তাদেরকে লাভের একটা অংশ দিতে পারে তখনই শেয়ার হোল্ডাররা খুশি থাকে এবং কোম্পানির একটা সুনাম এর সাথে জড়িত। কিন্তু স্বাভাবিকভাবে আসলে একটা ব্যবসায়ের সবসময় কিন্তু মুনাফা হয় না বা লভ্যাংশ
আসে না, কখনো হয়তো বেশি হয়, কখনো হয়তো কম হয়, কখনো একেবারেই হয় না। এখন এক্ষেত্রে কোম্পানি কি করে থাকে, যে বছর লভ্যাংশ বেশি হয়ে থাকে সেই বছর তারা নির্দিষ্ট একটা অংশ সরিয়ে রাখে, সেই নির্দিষ্ট অংশটা কেন সরিয়ে রাখে? কেননা যে বছর মুনাফা কম হবে, যে বছর লভ্যাংশ কম হবে, তারা সেই সরিয়ে রাখা লাভের অংশ থেকে শেয়ার হোল্ডারদের সেই বছর লভ্যাংশ প্রদান করে থাকে। তাতে কি হলো? তাতে শেয়ার হোল্ডারও খুশি থাকে এবং কোম্পানির সুনামও বজায় থাকে। তাহলে আমরা দেখলাম অভ্যন্তরীণ তহবিলের মধ্যে দুটো উৎস, মালিকানা ভিত্তিক এবং মুনাফা ভিত্তিক। এক্ষেত্রে তোমাদের অবন্টিত মুনাফা, সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই দুটো টপিকস তোমাদের খুব বেশি প্রশ্ন হয়ে থাকে, যে অবন্টিত মুনাফা কাকে বলে, সঞ্চিতি তহবিল বলতে কি বোঝায়, বা লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কি বোঝায়। তাই এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাটা জরুরি। এবার আসো বহিস্থ তহবিল। তাহলে বহিস্থ তহবিল কাকে বলে? ওই যে প্রথমেই বলেছি, যেটা আসলে ঋণ দাতার সাথে রিলেটেড, অর্থাৎ যে তহবিলটা প্রতিষ্ঠানের বাইরে থেকে আসে সেটা হচ্ছে বহিস্থ তহবিল। এখন দেখো, অভ্যন্তরীণ তহবিল আর বহিস্থ তহবিলের মধ্যে তাদের নিজেদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন বহিস্থ তহবিলের সুবিধা হলো এক্ষেত্রে অর্থের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে অভ্যন্তরীণ তহবিলের তুলনায়, এবং অসুবিধা আর বহিস্থ তহবিলের আরো দুটো সুবিধা আছে। সেটা হচ্ছে এক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ কম হয়, এবং আগেই বললাম যে অর্থের পরিমাণ বেশি হয়ে থাকে। তোমাদের একটা খুব কমন প্রশ্ন হয় যে বহিস্থ তহবিল জনপ্রিয় হওয়ার কারণ কি? দেখবে তোমাদের বইতে দুটো কারণ উল্লেখ আছে, সেই দুটো কারণ খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে। একটা হচ্ছে প্রদেয় করের পরিমাণ কম, আর একটা হচ্ছে অর্থের পরিমাণ বেশি। তাহলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে, যেহেতু বহিস্থ তহবিল ঋণদাতা থেকে আসে, অবশ্যই তোমাকে সুদটা দিতে হবে, সুদ পরিশোধ করতে হবে, যেটা কিনা অভ্যন্তরীণ তহবিলের মধ্যে নেই। তাহলে অবশ্যই আমাকে অভ্যন্তরীণ তহবিলের সুবিধা অসুবিধা জানতে হবে এবং বহিস্থ তহবিলের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে হবে। দেখো, বহিস্থ তহবিলের মধ্যে মেয়াদ অনুসারে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্প মেয়াদী কোনটাকে বলছে? যে উৎসগুলোর মেয়াদ 1 বছরের কম, সেটাকে বলা হচ্ছে স্বল্প মেয়াদী। দেখো, স্বল্প মেয়াদের মধ্যে আবার দুটো আছে, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকে আমরা দেখছি প্রাপ্যবিল বাট্রাকরণ এবং প্রদেয় বিল, এই দুটো শব্দ খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এই দুটো শব্দ আশা করি তোমরা তোমাদের অ্যাকাউন্টিং এ পড়ে থাকবে। তাহলে প্রাপ্যবিলটা কি? প্রাপ্যবিল বাট্রাকরণ, অনেক সময় ক্রেতা বাকিতে বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে নিয়ে যায়, সেক্ষেত্রে তাকে একটা দলিল তৈরি করতে হয়, যে দলিলে সে একটা অঙ্গীকার দিয়ে থাকে যে আমি নির্দিষ্ট সময়ে আমার এই বাকিতে ক্রয়কৃত অর্থের পরিশোধ করব। সেই বিনিময় বিলটাই মূলত বিক্রেতার জন্য প্রাপ্যবিল নামে পরিচিত। তাহলে আসলে প্রাপ্যবিল আর প্রদেয় বিল হচ্ছে একই জিনিস, কিন্তু বিক্রেতার দিক থেকে সেটা প্রাপ্যবিল এবং ক্রেতার দিক থেকে সেটা প্রদেয় বিল। বিক্রেতার দিক থেকে কেন প্রাপ্যবিল? কেন না সে ভবিষ্যতে অর্থটা পাবে বলে, এই জন্য বলা হচ্ছে প্রাপ্যবিল। আর ক্রেতা অর্থটা পরিশোধ করতে দায়বদ্ধ বলে সেটাকে বলা হচ্ছে প্রদেয় বিল। তাহলে অবশ্যই মাথায় রাখবে যে বিক্রেতার দিক থেকে বিনিময় বিলটা হচ্ছে প্রাপ্যবিল এবং ক্রেতার দিক থেকে বিনিময় বিলটা হচ্ছে প্রদেয় বিল। তাহলে প্রাপ্যবিল বাট্রাকরণ কিভাবে একটা অর্থায়নের উৎস হতে পারে সেটা একটা উদাহরণ দিয়ে একটু বলে দিই। এই যে এখানে দেখো লিখেছি যে ক্রেতা জানুয়ারির 1 তারিখে 500 টাকার পণ্য সে বাকিতে কিনেছে এবং একটা বিনিময় বিল তৈরি করেছে, বলেছে যে মার্চের 30 তারিখ সে এই অর্থটা পরিশোধ করবে। এখন দেখো, বিক্রেতার কোনো কারণে তার আগেই অর্থের প্রয়োজন হচ্ছে, তখন সে কি করবে? মার্চের আগে যদি সে সেই বিলটা ভাঙায় তখন তার গ্রহণকৃত অর্থের পরিমাণ হবে, দেখো 500 টাকার উপরে সে তখন 3% বাট্রা পাবে, অর্থাৎ কম পাবে, যেটা বাদ দিয়ে সে তখন 485 টাকা। তাহলে এই নির্দিষ্ট সময়ে ক্রেতা কিন্তু তার সেই অর্থটা অন্যভাবে ব্যবহার করতে পারবে। তাহলে এই যে এটা হচ্ছে প্রাপ্যবিল বাট্রাকরণ, ঠিক একই দিক থেকে প্রদেয় বিলটা কি? প্রদেয় বিলটা হচ্ছে ক্রেতা নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য ক্রয়ের একটা সুযোগ পাচ্ছে, এটা তার জন্য একটা সুবিধা বহন করে থাকে। এরপরে দেখো অপ্রাতিষ্ঠানিকের মধ্যে আছে বাণিজ্যিক পত্র এবং মজুদ মাল বন্ধকীকরণ। বাণিজ্যিক পত্রকে বলা হয় কমার্শিয়াল পেপার।
এই বাণিজ্যিক পত্র থেকেও তোমাদের অনেক বেশি প্রশ্ন আসে, তাই এটা সম্পর্কে জানা এবং সুস্পষ্ট ধারণা থাকাটা জরুরি। সাধারণত বাণিজ্যিক পত্রগুলো কেমন হয়ে থাকে, এগুলো সাধারণত লিখিত বাণিজ্যিক পত্রের যে লিখিত মূল্য থাকে তার থেকে কম মূল্যে বিক্রয় করা হয় এবং একটা নির্দিষ্ট সময়ান্তে সেই আগের অর্থ দিয়ে কিনে নেওয়া হয় এবং পূর্বের বিকৃত অর্থ এবং ভবিষ্যতের কৃত অর্থের পার্থক্যটাই হচ্ছে কি সুদের পরিমাণ। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে একজন বিক্রেতা, ধরলাম কোম্পানি এক্স, সে কি করলো, তার বাণিজ্যিক পত্র যেটা লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, সে সেটা 90 টাকায় বিক্রি করেছে এবং 3 মাস পরে সে সেটা 100 টাকায় কিনে নিয়েছে। তাহলে এই যে 10 টাকা পার্থক্য, সেটা তার জন্য সুদ। তাহলে আমরা বলতে পারি বাণিজ্যিক পত্র একটা স্বল্প মেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হিসেবে কাজ করে থাকে। এরপর দেখো মজুদ মাল বন্ধকীকরণ। দ্যাট মিনস জমাকৃত তার যে পণ্য আছে সেই পণ্যগুলো সে জামানত রেখে কি করতে পারে, বাকিতে অর্থ ঋণ হিসেবে গ্রহণ করতে পারে। তাহলে মজুদ মাল বন্ধকীকরণও স্বল্পমেয়াদী অর্থায়নের একটা উৎস। এই গেল আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো।